তারা তো এই ডিলেট ভোটারের পিছনে তাদের হাত আছে। সরকার, টিএমসি সরকারের জন্যই তো আজকে এই সমস্যাটা হলো। অন্য অন্য রাজ্যে যত ডিলেট ভোটার আছে, ভোট পরবর্তীতে সেগুলোকে সংযোজন করা হয়েছে, সংশোধন করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র পশ্চিম বাংলায় এখনো সেটাকে কোর্টে চলে গেল। এই কোর্টে নিয়ে গেল তো রাজ্য সরকার। অতএব বিজেপি তো চাইছে মানুষের ক্ষতি করব, কিন্তু বিজেপিকে এই রাজ্যে সহজ সরল ভাবে রাস্তা করে দিয়েছে এই বিগত যে টিএমসি সরকার ছিল। তাই সেই অন্যায়ের সঙ্গে সেহেতু অর্থপত্য ভাবে জড়িয়ে আছে, তাই সে কথা বলতে পারছে না। বর্তমান টিএমসি সরকার ধ্বংসের পিছনে কি নওশাদের হাত বলে আপনি মানেন? না, নওশাদ প্রচার করেছে, অবদান যেমন আছে। সরকার ধ্বংস হচ্ছে নিজের কর্মের জন্য, নিজের ঔদ্ধত্য, অভিষেককে বেশি গুরুত্ব দেওয়া, তারপরে দলের মধ্যে মস্তানি, গুন্ডাগিরি, এই পয়সা দাও, তুলা, তারপরে প্রশাসনকে দিয়ে নিরীহ মানুষের উপরে যে স্টিম লোডার চালানো, অত্যাচার করা, তারপরে ধর্মের সুশ্রী দিয়ে মুসলমান সমাজকে মুখে দরদ দেখিয়েছে। মুসলমানদের ঈদগায় যাওয়া, মুসলমানদের ইফতার পার্টিতে যাওয়া, মুসলিম মুখে করেছে। অপরদিকে আমার অন্য সমাজের ভাইদের ঘরে মেসেজ দিয়েছে, তোমরা এক হও, আমার থেকে সরে যাও। এই যে নিজের কর্মের জন্য সে আজকে ধ্বংস হয়েছে। তবে নওশাদ তার কর্মগুলো মানুষের কাছে তুলে ধরেছে, এটা তুলে ধরাটা স্বাভাবিক। তারপরে বেকারত্ব, ছাত্র, যুব, শিক্ষক, তারপরে ডিএ দেয়নি, এসব অনেক কিছুর কারণে এ সরকার নিজের দোষে নিজেই ধ্বংস হয়েছে। দেখুন, আইনটা তো 1950 সালে হয়েছে। সে আইনের উদ্দেশ্যটা কি জানতে হবে। উদ্দেশ্য ছিল যাতে চাষ, তখন তো গরু লাঙল দ্বারাই দেওয়া হতো, এবং গরুর দুধের যাতে ঘাটতি না হয়। কিন্তু ধর্মীয় বিষয় সেখানে ছিল না। ধর্মীয় বিষয় যেমন গতকাল হাইকোর্ট রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে যে রাজ্য সরকার চাইলে বয়সকে কমাতে পারে, এটা ধর্মীয় বিষয়। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম ধর্মের কুরবানি প্রথা 4,500-5 হাজার বছর ধরে আরো কম বেশি হয়ে আসছে। এখানে যে গরুটাই যে আমাদের নির্ভর এমনটা নয়। যেখানে যে জিনিসটা পাওয়া যায়, আরব দুনিয়ায় উট দুম্বা পাওয়া যায়, উট দুম্বার কুরবানি হয়। এখানে গরু, বকরি, ছাগল পাওয়া যায়, এগুলোর বেশি প্রচলন চলে। তো সেই জায়গায় এই ধারাবাহিকতা হয়ে আসছে। আগামী দিনেও মানুষ যার যেটা পছন্দ সেটা কুরবানি করবে। তাহলে কি গরু কুরবানি বাদ দিয়ে অন্য কোনো জন্তু কুরবানি করতে পারবেন? যে কোনো হালাল জন্তুকে আল্লাহর খুশির জন্য, ইব্রাহিম সাল্লামের সেই স্মৃতিকে, ইয়াদগারকে সেলিব্রেশন করাবার জন্যে এই ওয়াজিব যাদের ওপরে মালে নেশাব, তাদেরকে কুরবানি দিতে হবে। সে গরুই দিতে হবে এমন তো ব্যাপার নয়, যে কোনো হালাল পশুকে দিতে পারে। তাহলে কি রাজ্য সরকারের এই আইনের কাছে কি মুসলমানরা হার মানলো? না, মুসলমানদের হার জিতের তো কোনো প্রশ্ন নেই। আইন তার দীর্ঘদিন হয়ে আসছে, সেটাকে বাস্তবায়ন করা হয়নি। কিন্তু যদি মনে করা হয় যে শুধু মুসলমানদের কুরবানিতে রুখবো, তাহলে আইনকে আমরা মানি না। আর যদি মনে হয় যে এটা দেশের জন্য আইন, কোনোভাবে কোনো জায়গাতেই, যেটা 1950 সালের যে আইন হয়ে আসছে, কোনো জায়গাতেই চলবে না। অবশ্যই দেশের নাগরিক হিসাবে আইনকে সম্মান শ্রদ্ধা দেওয়া দরকার। আর এটা যদি শুধু একটা ধর্মকে টার্গেট করা হয়, তাহলে আমরা সেটা কোনোভাবেই মানি না, তাকে ধিক্কার জানাই। গোহত্যা বন্ধ করাকে আপনি সমর্থন করেন? দেখুন, যদি এটা কোনোভাবে যদি দেশের আইন করা হয় উদ্দেশ্য দুধকে পাওয়া এবং চাষের যোগ্যর জন্য, তাহলে সেই জায়গাটা ভিন্ন বিষয়। আর যদি মনে হয় যে শুধু মুসলমানদের কুরবানি করার বন্ধ করব বলে যদি গোহত্যা বন্ধ করা হয়, এটাকে আমি সমর্থন করি না। যদি মনে হয় যে এটা হিন্দু ধর্মের ধর্মীয় একটা কোনো ভাবাবেগে আঘাত লাগছে, তাহলে সেই আমরা ভাইচারার দিকে খেয়াল করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ক্ষেত্রে আমরা মিলেমিশে আছি মানুষের ঐক্য স্বার্থে। আমি মনে করি সেই জায়গায় আমাদের বিবেক বিবেচনা করা দরকার। কিন্তু তার আগে বড় বড় যে কোম্পানি আছে, যেখানে ডেলি লক্ষ লক্ষ গরুকে মানে আমাদের ভাষায় জবাই করা হচ্ছে, অন্যজনদের ভাষায় হত্যা, তাহলে সেইগুলোকে আগে বন্ধ হওয়া দরকার। আগে যদি সেগুলোকে বন্ধ করে টোটালটা বন্ধ করতে পারে 1950-এর আইনকে লাগু করার জন্যে, তাহলে অবশ্যই দেশের নাগরিক হিসেবে আইনকে সম্মান করা দরকার।
আমরা আগে থেকেই বলেছি ভিক্ষা কখনো ইমাম নিতে পারে না। পুরোহিতের বিষয়টা আমি বলতে পারছি না। ইমাম মুয়াজ্জিন তারা আমাদের সম্মানীয় ব্যক্তি, তারা ভিক্ষা নেবে কেন? আমি আশা রাখবো রাজ্য সরকার ভিক্ষা যেমন বন্ধ করেছে, ইমাম মুয়াজ্জিন তারাও এই সমাজের একটা অংশ। তাই রাজ্য সরকার বর্তমান যে আছে, বিজেপি থেকে যিনি হয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের তারাও দেশের নাগরিক, রাজ্যের নাগরিক। তাদের সার্বিক উন্নতির স্বার্থে তাদের ছেলেপুলেদের পড়াশোনা, যেটা আমাদের দাবি ছিল আগে থেকে, তাদের রুজি রুটির জন্য যে সংবিধান যে রাইট দিয়েছে, সেটার জন্য কোনো কর্মসংস্থানের আরো ব্যবস্থা করা হোক। কেন ইমাম মুয়াজ্জিনদের 5 ওয়াক্ত নামাজ পড়ানো ছাড়া বাকি যে সময় আছে, সেই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে পারবে। আরো অন্য হস্তশিল্প, কুটির শিল্প, বিভিন্ন কিছু যদি কাজের ব্যবস্থা করা যায়, সে কাজও করতে পারবে। প্রত্যেক স্কুল ও মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে হবে, সরকার লাগু করেছে। কি কোন সরকার করেছে? আমাদের এখন পশ্চিমবাংলার যে আমি জানি না, তবে যে কথায় আমার ধর্মে আঘাত দেয় সেটা যেই লাগু করুক আর যেই বলুক তারা মানি না। কবে লাগু করেছে এটা? কাল থেকে শুরু করলো, ঘোষণা দিয়েছে সরকারিভাবে। যে আমার কাছে রিপোর্ট এখন নেই, তবে আমি এতটুকু বলতে পারি, আমার ধর্মে বাধা দেবে এমন কোন ফোর্স আমাদেরকে করার সরকারের ক্ষমতা নাই। এটা সংবিধান বিরোধী হবে এবং দেশ বিরোধী কাজ হবে। সেটা তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমি মনে করি, আগেও বলেছি, যে হুকুমাত ইসলামের সঙ্গে ইসলামের বিরোধী করবে সেই হুকুমাতকে, এবং যারা জুলুম করবে সেই হুকুমাতকে আমার ধর্মীয় ভাবে তাকে সাপোর্ট করা, তাকে ভোট দেওয়া কোনোভাবেই জায়েজ না, সেটা হারাম হবে। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনে ছিল যে সিএ এবং অনুপ্রবেশকারী যারা ছিল তাদেরকে অবিলম্বে বাংলাদেশ বা যেখান থেকে এসছে অবিলম্বে সেখান থেকে চলে যেতে হবে। সেই আইনটা কালকে রাজ্য সরকার লাগু করলো, যে আজ থেকে লাগু শুরু করা হলো, যে যারা অনুপ্রবেশকারী এবং সিএ এর ভেতরে আওতায় যাদের নাম ওঠেনি, তারা অবিলম্বে রাজ্য পুলিশের কাছে স্যালেন্ডার করতে হবে, না হলে রাজ্য পুলিশ গিয়ে বাড়ির থেকে ধরে এনে বিএসএফ এর হাতে তুলে দেবে, দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যাবার মতো এগোচ্ছে। এটার কয়েকটা সাইড হতে পারে। তার মানে রাজ্য সরকারের কাছে এখনো ডাটা নাই, তাই ভয় দেখিয়ে যাতে করে সে নিজে থেকে এসে গর্দানটা দেয়, জাহাপানা আমি সেই আসামি, এর জন্য একটা হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, এই ভয়টা দেখিয়ে মানুষকে আরো আতঙ্ক করিয়ে সমাজের অন্যান্য সাইডের যে কাজগুলো আছে, যেসব মানুষ বিগত সরকারের কাছে চেয়েছিল পায়নি, এই সরকার যাতে সেগুলো না করতে হয় সেই মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এগুলো মানুষ যাতে এগুলো থেকে ডাইভার্ট করা যায়। পাশাপাশি এটাও মনে করি, এটাকে সামনে রেখে আবার সেই বাইনারি বিভাজন তৈরি করার একটা মেসেজ দিতে চাইছে, তো যেটা অবশ্যই নিন্দনীয়, এর আমি নিন্দা করছি। এই আইনটাকে সামনে রেখে কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু অসাধু ব্যক্তি একটা মানে ভিডিও ছাড়ছে বা পোস্ট ছাড়ছে, সেটা হলো যে যাদের ডিলিট হয়ে গেছে, ভোটার লিস্ট থেকে এসআর থেকে নাম ডিলিট হয়ে গেছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। এই বিষয়ে প্রচুর ফোন আসছে, প্রচুর সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখতে পাচ্ছি। ভোটারবাসীদের যাদের ডিলিট হয়ে গেছে তাদের বিষয়ে কি বলবো? আমি একটাই কথা বলবো, যেটা আগে বলেছি, কোনো কাজকে গাফলতি করা যেমন উচিত নয়, কিন্তু আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করাটাও উচিত নয়। যারা ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত করেছেন, যাদের আব্বা আম্মার নাম 2002 আছে বা বাবা মায়ের নাম 2002 আছে, কোনো রকম নামের মিস্টেক হওয়ার জন্য সন্দ তালিকায় তাকে যাচাই বাছাইয়ের জন্য করা হয়েছে। আমার মনে হয় তাদের বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখা, বিওলোর সঙ্গে যোগাযোগ রাখা, ট্রাইব্যুনাল যাতে হয় সেই ব্যাপারে খেয়াল রাখা। আশা করছি ট্রাইব্যুনাল হয়ে যাওয়ার পর এই ছোটখাটো বিষয়গুলো সমাধান অন্যান্য রাজ্যে হয়েছে, এখানেও হয়ে যাবে। এবার একটা বিষয় রইল, সরকার যদি জোর করে জুলুম করে, অন্যায় না থাকার পরেও যদি আমি মিথ্যা কেসের মামলা দিয়ে লোককে ভরতে পারি, আমরা বিগত দিন থেকে দেখে আসছি, ঠিক সেইভাবে যদি তার নাগরিকত্ব থাকার পরেও জোর করে যদি তাকে উপরে জুলুম করে, অত্যাচার করে, তাহলে অবশ্যই সেটা সংবিধান বিরোধী হবে।
তাদের উচিত হবে কোর্টের দ্বারস্থ হওয়া এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা। আমরা যত সামান্য তাদেরকে সহযোগিতায় তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তাহলে ওই আইনের সঙ্গে এটার কোনো মানে মিল নেই বা সামঞ্জস্য নেই বলে আপনি আমি মনে করি এই যে ভোটার তালিকা থেকে নামকে বাদ দিল শুধুমাত্র ভোট দানের অংশগ্রহণ না করিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এটা লক্ষ্য করে। অন্যান্য রাজ্যে ভোট মিটে যাওয়ার পর সব নাম তুলে দিয়েছে, কিন্তু এখানে যখনই নির্বাচন কমিশনের কাছে নওশাদ সিদ্দিকী এবং তার আইএসআর ডিপুটেশন দিতে গেলে নাম তুলতে হবে, তারা বলছে এখন তার আমাদের হাতে নাই, কোর্টের হাতে চলে গেছে, কোর্ট যেটা করবে। এই যে কোর্টের হাতে প্ল্যান মাফিক নিয়ে গেল কে? মমতা ব্যানার্জি নিয়ে গেছে, বিগত সরকার নিয়ে গেছে। তাহলে সেই সরকারের যারা 80 জন নেতৃত্ব আছে তাদের উচিত এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কোর্ট থেকে ইনসাফ দেওয়া, তাদেরকে কাজ করা। নওশাদ করবে, এটা মানবতা, তার করবে, কিন্তু আপনাদেরও করা উচিত। কল্যাণ ব্যানার্জি একটা পোস্ট করছে যে 2031-এ আবার আমরা ক্ষমতায় আসছি, কি বলবেন? যদি মানুষ চাই, তবে আমি মনে করি দিদি মোদির সেটিংটা তো খুব ভালোভাবেই আছে। সেই সেটিং এ দেখুন, যতদিন রাজ্যে টিএমসি গভর্নমেন্ট ছিল, বিরোধী বিজেপি ছিল, এখন রাজ্যে বিরোধী রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, দেখুন বিরোধী হিসেবে টিএমসি কে রেখেছে। টিএমসির নেতাদের ঘরে পুলিশ দিয়ে পাহারা দিয়ে যাচ্ছে, টিএমসির পার্টি অফিস খুলছে বিজেপি, টিএমসির পার্টি অফিসকে নিরাপদে রাখছে বিজেপি। কথা বুঝে আসছে? টিএমসির লোকেদেরকে ফেসিলিটি দিচ্ছে বিজেপি। অর্থাৎ সেই জায়গায় সেই বাইনারিটা এখনো রেখে দিয়েছে। তাই সেই বাইনারির দিকে হয়তো ভেতরে ভেতরে কিছু সেটিং আছে যে 5 বছর ছাড়া ছাড়া একে অপরে পাল্টাপাল্টি করব। কেন, উভয় তো সেই একই পরিবারেরই সদস্য। রাজ্য সরকার এই কয়েকদিনই মসলান্দে বসে, নতুন রাজ্য সরকার বিজেপি সরকার বসে অনেকগুলো আইন লাগু করেছে, যেটা পুরনো আইন বলছে সেগুলোকে নতুন করে লাগু করেছে। যে অনেক অসহায় মানুষ হকারি করতো, তারা ট্রেন স্টেশনের আশেপাশে দোকান করে, এবং কিছু কিছু জায়গায় দেখাচ্ছে ফ্ল্যাট ভাঙছে, যে অবৈধভাবে ফ্ল্যাট তৈরি হয়েছে। সেই হিসেবে প্রচুর মানুষ শোকায়িত এবং কাঁদছে। আর যারা হকারি করতো তারা তাদের কান্না দেখলে মানে কলিজা আঘাত লাগার মতো, কি বলবেন? কি আর বলবো, সরকার যদি জুলুম করে জনগণকে সংঘবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর, যারা অবৈধ জায়গায় ফ্ল্যাট করেছে তারা যেমন দোষী, তার থেকে বড় দোষী তাদেরকে ওই জায়গায় ফ্ল্যাট করার জন্য যে কর্পোরেশন, যে পৌরসভার তৎকালীন সময় যারা দায়িত্বে ছিল, যারা অর্থ নিয়েছে, তাদেরকেও তো ব্যবস্থা নেওয়া দরকার। আমি মনে করি এগুলো হচ্ছে একটা বিজনেস। 10 বছর তুই চালা, 15 বছর তুই চালা, 20 বছর তুই চালা, যতটা পারিস লুটেলে, তারপরে আমি আসবো, ভেঙে চুরে দিয়ে জায়গা ক্লিয়ার করব, নতুন করে আবার কেউ আসবে, যে জায়গায় বিল্ডিং করব আবার মোটা অঙ্কের টাকা আমি নেবো, আবার বিল্ডিং করতে পারমিশন দেবো, আবার কেউ আসবে নতুন করে সে ভেঙে দেবে। এছাড়া বিজনেস চলছে। দিনের শেষে গরিবদের ঘরে লুটা হচ্ছে এবং ইনকাম করা হচ্ছে, এই সব রাজনীতি চলছে। অবৈধভাবে ফ্ল্যাট যদি তৈরি হয়ে থাকে, বিজেপি সরকার এখন বলছে, তাহলে তখন তো সরকার টিএমসি সরকার ছিল, তখন অবৈধভাবে প্ল্যানটা পাস করলো, কি বলবে? সেটাই তো বলছি, কেন্দ্রে তো বিজেপি অনেকদিন ধরে আছে, রাজ্য সরকার অবৈধভাবে প্ল্যান দিচ্ছিল, কেন্দ্র সরকার সেটাকে দমন করতে পারতো না। সবটাই সেটিং। তখন পয়সা দিয়েছে, চলো এখানে করে নাও, এখন আমি এসেছি সরকার ভাঙো, আবার আমাকে কেউ টাকা দাও, তারপরে করো, এই সব ব্যাপার চলবে, এসব সেটিং। ধন্যবাদ। এবছর ঈদ উল আজহার জন্য বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন? বিশ্বের মুসলমানদের ঘরে শান্তির মেসেজ দেবে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। ঈদ উল আজহা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সেই সুন্নাতকে আমাদের জন্য আল্লাহ ওয়াজিব করেছে। সেই ইয়াদগার স্মৃতি পালন করুন। 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, এবং আপনার পছন্দনীয় হালাল পশুকে কুরবানি করুন। সেটা দুম্বা হতে পারে, উট হতে পারে, গরু হতে পারে, খাসি হতে পারে, যেটা আপনার পছন্দ সমর্থ অনুযায়ী করবেন, আল্লাহর খুশির জন্য করবেন, লোক দেখানো করবেন না, রেষারেষি করবেন না। এবং আপনার যে তাবারুক, সেই পশুর তাবারুকটাকে যদি আত্মীয়তাকে দিতে চান, সেটা এমন ভাবে পার্সেল করুন যাতে রাস্তায় তাবারুকের মতো নিয়ামত জিনিস যেন না পড়ে। এবং পাশাপাশি মনে রাখবেন, আমরা ভারতের মুসলমান, এখানে সর্বধর্মের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, মিল, মহব্বত আছে। ধর্ম ভালোবাসার কথা বলে, ঐক্যের কথা বলে। তাই যখন আপনারা যাবেন,
খেয়াল রাখবেন আপনার পশু কুরবানির সময় সেইভাবে সেফটি করুন, সেভাবে আড়াল করে করুন এবং সেই জায়গায় স্যানিটাইজ করুন। আপনি বিভিন্ন রকম দূষণমুক্ত পাউডার ছড়ান এবং পাক পবিত্রভাবে রাখুন, এবং যখন সেটা আত্মীয় স্বজনের কাছে দিতে যাবেন রাস্তাঘাটে কোনোভাবে ছড়াছড়ি না হয়, এবং কুরবানির কোনো পশুর ছবি পোস্ট করবেন না। আল্লাহর খুশির জন্য করছেন, সেটা নেটে দিয়ে হই হই করে নাম কামাবার জন্য করবেন না, তাহলে আপনার এই কুরবানি বৃথা হয়ে যাবে। আসি সকলে সবার শেষে এতটুকুই বলবো, ঈদ খুশির কথা বলে, আনন্দের কথা বলে, তাই বিশ্ববাসী শান্তি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্বে একে অপরে মিলেমিশে খুশি আনন্দে থাকুক, এটাই আমি আশা রাখি এবং সবার জন্য দোয়া করি। ধন্যবাদ।